দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। সরকারি কেনাকাটায় অস্বাভাবিক দরে উদ্বিগ্ন পরিকল্পনা মন্ত্রণালয়। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা নিয়ে একনেক সভায় প্রধানমন্ত্রীর ক্ষোভ। ট্রানজিট পণ্য পরিবহন চুক্তির আওতায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতের প্রথম চালান। সড়ক পথে কন্টেইনার যাবে আসাম আর ত্রিপুরায়। আগামী 2 বছরে 11টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। শুল্কমুক্ত রপ্তানির পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধিতে নজর দেওয়ার পরামর্শ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। লোকবল সংকটে অনেক সময় উন্নয়ন প্রকল্পের সব কাগজপত্র খুঁটিয়ে দেখা সম্ভব হয় না। সে সুযোগে প্রকল্পের কেনাকাটায় দুর্নীতি করে অসাধু কিছু কর্মকর্তা। ভবিষ্যতে এমন দুর্নীতি রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক পরবর্তী ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একটি বটির দাম 10,000 টাকা, স্টিলের ছুরি 2,000 আর চামচ 1,000 টাকা। এমন সব দামই ধরা হয়েছে সম্প্রতি কৃষি যান্ত্রিকীকরণের একটি প্রকল্পে সরকারের কেনাকাটায়। শুধু কৃষি মন্ত্রণালয় নয়, এর আগে স্বাস্থ্য বিভাগের করোনা প্রকল্পে 500 টাকার চশমা 5,000 টাকার কেনার প্রস্তাবও দেওয়া হয়েছিল। বাজারের থেকে দ্বিগুণ দামে কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল পিপিই। বৈদেশিক অভিযোগ আছে দুর্নীতির উদ্দেশ্যেই সরকারি ক্রয়ে এমন বাড়তি দর ধরা হয়, যা নিয়ে প্রশ্ন ছিল পরিকল্পনা মন্ত্রীর কাছে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি এবং আমরা চেষ্টা করব এটাকে ভালো করে দেখা। তবে আমাদের পক্ষে যেটা বলার আছে এটা বলে ফেলি। আমরা একটা উন্নয়নমুখী সরকার। আমরা এত অধিক সংখ্যক প্রকল্প কোন সরকার অতীতে হাতে নেয় নাই, বাস্তবায়ন করে নাই। কিন্তু আমার লোক বলে ভয়ঙ্কর অসুবিধা, আমার খুব অভাব। আপনি একটা ডিপিপি দেখতে গিয়ে ধরেন যত লোকের আমার প্রয়োজন তার অর্ধেক লোক আমার নেই এখন। সুতরাং যে পাতায় পাতায় গিয়ে খোঁজ করে দেখা যে এবং কস্ট গুলা এগুলা আমি স্বীকার করি আরো বেশি দেওয়া, আমি স্বীকার করেই বলছি। এটি তাদের পক্ষে যেটা বলা ডিফেন্সে যে এটা এখানে আমাদের সরকারের কিছু করণীয় আছে, লোক দিতে হবে। এটা অপচয় না, এটা কি বলবো, এটা অযৌক্তিকের বাইরে কোনো শব্দ যদি থাকে এটা গ্রহণযোগ্য নয়, নট অ্যাকসেপ্টেবল। শুধু অস্বাভাবিক ব্যয়ই নয়, অভিযোগ আছে প্রকল্পের ধীর বাস্তবায়ন নিয়েও। এমন একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য মঙ্গলবার তোলা হয় একনেক সভায়। খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের ওই প্রকল্প হাতে নেওয়া হয় 2013 সালে, যা 2015 সালের জুলাই নাগাদ বাস্তবায়নের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের 5 বছর পরও শেষ হয়নি প্রকল্পের কাজ, যা নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রশ্ন তোলেন বাস্তবায়নকারী সংস্থার সক্ষমতা নিয়েও। নতুন করে সময় বৃদ্ধির ফলে 98 কোটি টাকার প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে 132 কোটিতে। এটা নিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন। আরেকটি উদাহরণ, প্রকল্প কাজে দেরির আরেকটি চমৎকার ক্লাসিক উদাহরণ এই প্রকল্পটা, এবং এটার কারণগুলা তিনি খুঁজতে আমাদেরকে নির্দেশনা দিয়েছে। এগুলা কেন হচ্ছে? তাৎক্ষণিকভাবে বলা হয়েছিল ওখানে যে এটা সমন্বয়ের ব্যাপার ছিল, সড়ক নির্মাণে সমন্বয়ের দরকার ছিল সড়ক ও জনপথের সঙ্গে, এটা করতে পারেনি। এছাড়া এটার যে নির্মাণের দায়িত্ব ছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে যে তারা এত বড় কাজ করতে পারে কিনা, বা ক্ষমতা আছে কিনা, অভিজ্ঞতা আছে কিনা। 2টি সংশোধিত প্রকল্প সহ মোট 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায়। এসব উন্নয়ন প্রকল্পের বরাদ্দের পরিমাণ 1136 কোটি টাকা। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন শুরু করেছে দেশটি। এমভি সেজুতি নামের একটি জাহাজ ভারতীয় পণ্যবাহী 4টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে, যা এখন সড়ক পথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পাঠানো হবে। ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় এই কার্যক্রম শুরু হয়েছে। নাজমুস সাদিকের রিপোর্ট। চট্টগ্রামের উদ্দেশ্যে এমভি সেজুতির যাত্রা শুরু হয় গেল বৃহস্পতিবার কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে। মঙ্গলবার ভোরে জাহাজটি পৌঁছায় চট্টগ্রাম বন্দরে 221টি কন্টেইনার নিয়ে। এর মধ্যে 117টি বাংলাদেশি আমদানিকারকদের আর বাকি 4টি ভারতীয় ব্যবসায়ীদের, যার 2টিতে আছে ইস্পাত, 2টিতে ডাল। এই ডালবাহী কন্টেইনার যাবে আসামের করিমগঞ্জে, আর ইস্পাতের গন্তব্য ত্রিপুরা। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এই 4 কন্টেইনারে 100 মেট্রিক টনের মতো পণ্য আছে। এই 4টা কন্টেইনার আমরা আমাদের নির্ধারিত ট্যারিফ অনুযায়ী ফি আমরা নেব,
এবং বাকি কাস্টমসের স্ক্যানিং চার্জ সহ ডকুমেন্টেশন চার্জ এবং অন্যান্য চার্জ তারা নিবে এবং এটা বাই রোডে চট্টগ্রাম থেকে আখাউড়া হয়ে আগরতলা যাবে। চুক্তি অনুযায়ী শুল্কায়ন এবং মাশুল পরিশোধ শেষে এই 4টি কন্টেইনার কাভার্ড ভ্যানে সড়কপথে ভারতের ত্রিপুরা ও আসাম নিয়ে যাওয়া হবে। এক্ষেত্রে আখাউড়া আগরতলা স্থলবন্দর ব্যবহার করা হবে। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে সড়কপথে পণ্য পরিবহনের এটি প্রথম পরীক্ষামূলক যাত্রা। এর ফলে কলকাতা থেকে ত্রিপুরা ও আসাম রাজ্যে ভারতীয় পণ্য পৌঁছাতে খরচ ও সময় কমবে। তবে এমন উদ্যোগে বাংলাদেশও যাতে লাভবান হয় সেদিকে নজর দেওয়ার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। শিপিং ল যারা বুঝে আন্তর্জাতিকভাবে কিভাবে ট্রান্সমিটগুলো সম্পন্ন হয়েছে সেই ধারাগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসি এবং অবশ্যই আপনার সেই ক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষা করে উইন উইন আপনার পজিশনে আমাদেরকে আপনার চুক্তিবদ্ধ হতে হবে। আমরা মনে করি চট্টগ্রাম বন্দরের যে এক্সটেনশন প্রজেক্টগুলি নেওয়া হয়েছে এবং আরও দুটো বন্দর পায়রা বন্দর, মংলা বন্দর আছে, সবগুলোকে মিলে ব্রডার ওয়েতে একটা চিন্তা করতে হবে কিভাবে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোকে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সুবিধাগুলি দিতে পারবো। ট্রানজিট পোর্টের যে নিয়ম নীতি আছে সেই সমস্ত নিয়ম নীতি আমাদের চট্টগ্রাম বন্দরে মেনেই কিন্তু আমরা এই ভারতের সাথে যে চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে আমরা তাদের ট্রানজিট পরিচালনা করব। এটি কিন্তু বন্দরের যে কোনো বন্দরের একটি সক্ষমতার জায়গা। চট্টগ্রাম বন্দর এইভাবে সক্ষম। 2018 সালের অক্টোবরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ শুল্ক কর্তৃপক্ষ 7 ধরনের মাশুল আদায় করবে। সব মিলিয়ে কন্টেইনার প্রতি মাশুলের পরিমাণ হবে 48 মার্কিন ডলারের মতো। নাজমুল সাদেকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ডজন খানেক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করতে চায় সরকার। এর কোনোটি হবে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার চুক্তি, কোনোটি মুক্ত বাণিজ্য চুক্তি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন 2024 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে পরবর্তী ঝুঁকি এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা শুরু হবে আগামী মাসেই ভুটানের সঙ্গে চুক্তির মাধ্যমে। সৌরভ রহমানের রিপোর্ট। বাজার কিংবা অর্থনীতি সব তুলনাতেই পিছিয়ে ভুটান বাংলাদেশের থেকে। এরপরও দ্বিপাক্ষিক বাণিজ্যে এগিয়ে দেশটি। হিসেব বলছে দুই দেশের মধ্যে বছরে 6 কোটি ডলারের মতো ব্যবসা হয়। এর মধ্যে 90% ভুটান আয় করে বাংলাদেশে ফল, নির্মাণ সামগ্রী আর রাসায়নিক রপ্তানি করে। আর বাংলাদেশ থেকে যায় তৈরি পোশাক, প্লাস্টিক, ওষুধসহ হাতে গোনা কিছু পণ্য। এই তালিকা দীর্ঘ করতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে দুই দেশ, যার আওতায় বাংলাদেশ 100টি পণ্য ভুটানে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে। একই সুবিধা নিয়ে বাংলাদেশে আসবে 34টি ভুটানিজ পণ্য। ভুটানের সাথে সব শেষ পর্যায়ে আমরা ফাইনালি অপেক্ষা করছি, একটা ভেটিং এর জন্য পাঠাইছি ল মিনিস্ট্রিতে। ওইটা ওকে করলেই আমরা মন্ত্রী পরিষদে পাঠাবো, ওখান থেকে অ্যাপ্রুভ হইলে পরে আমরা সই করে দেবো। একটা দিয়ে শুরু করি, তারপরে আশা করি 2 বছরের মধ্যে অন্তত 11টা না পারি 5-7টাও যদি পারি আর কি, এই আশা। শুধু ভুটান নয়, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির তালিকার এর পরেই আছে নেপাল আর ইন্দোনেশিয়ার নাম। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মুক্ত বাণিজ্য চুক্তি করতে প্রথম পর্যায়ে অন্তত 15টি দেশের সঙ্গে সম্ভাব্যতা যাচাই করেছে সরকার, যেখানে সম্ভাবনাময় বাজার হিসেবে শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ 11টি দেশকে চিহ্নিত করা হয়েছে। এখন চলছে দ্বিপাক্ষিক শর্ত মূল্যায়নের কাজ। তবে স্থানীয় প্রাণী সম্পদ শিল্পের স্বার্থে ব্রাজিলের সঙ্গে কোনো চুক্তি হচ্ছে না বলে জানা গেছে। 24 সালে তো আমাদের যে গ্রাজুয়েশন হয়ে যাবে, তখন তার লেস ডেভেলপড কান্ট্রি হিসেবে তো অ্যাডভান্টেজ গুলো পাবো না। আমাদের দরকার তো, আমাদের দেশের জন্য দরকার। কারণ 2024 সালে যদি হয়ে যায়, আপগ্রেড হয়ে যায়, তখন এফটিএতে আমরা ব্যবস্থা নিতে হয় যাতে করে ব্যবসা ধরে রাখা যায়। এটা কেবলমাত্র আমরা যদি শুল্ক সুবিধার আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ রাখি, বিশেষত যদি এটা সার্ক এবং বিমস্টেকের মেম্বার হয়, তাহলে আমাদের কিন্তু খুব বেশি লাভ হবে না। তবে সুতরাং দ্বিপাক্ষিক যদি কারোর সাথে যদি আমার চুক্তি যদি করতে হয়, তাহলে সেখানে শুল্ক, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, ট্রেড ফেসিলিটেশন, লজিস্টিক্স, এগুলো সবগুলো কি বিবেচনার মধ্যে রেখে আমাদের যদি আমরা করতে পারি, তাহলে আমরা আমাদের এই দ্বিপাক্ষিক এই বাণিজ্য চুক্তিগুলোর সহায়তায় দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য যেরকম আমরা বাড়াতে পারবো, বিনিয়োগ, একই সাথে আমরা আঞ্চলিক যে ভ্যালু চেইন সেটার মধ্যেও আমরা ঢুকতে পারবো।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে বিশ্বের 198টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে বাংলাদেশের, স্বল্পোন্নত দেশ হিসেবে যার বেশিরভাগই বাজার সুবিধা মিলছে বর্তমানে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্লাস্টিক ও হালকা প্রকৌশল পণ্যের মান উন্নয়ন আর রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে দেশে দুটি আন্তর্জাতিক মানের টেকনোলজি সেন্টার গড়ে তুলছে সরকার। এর একটি নির্মাণ করা হবে মিরেশ্বরের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে, অপরটি গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক পার্কে। এই লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে জমি ইজারার চুক্তি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। অনলাইন চুক্তি অনুষ্ঠানে জানানো হয়, এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের আওতায় এই টেকনোলজি সেন্টার নির্মাণ করা হচ্ছে। মিরসরাইয়ে 10 একর আর কালিয়াকৈরে 5 একর জমির উপর সেন্টার দুটি নির্মিত হবে, যেখান থেকে এই দুই খাতের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সেবা, আধুনিক প্রশিক্ষণ, কারিগরি ও ব্যবসায়িক পরামর্শ সেবা দেয়া হবে। থাকবে 3D প্রিন্টিং, ডিজাইন ও ইনোভেশন সেন্টার। বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে, যার আওতায় আগামীতে চামড়া, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয় অনুষ্ঠানে। এই 4টা প্রজেক্ট নিয়েছে, সেটা একটা পায়োনিয়ার হিসেবে কাজ করতে পারে যে এই এক্সপোর্ট গুলোকে, এই প্রোডাক্ট গুলোকে কত বেশি সফিস্টিকেটেড করা যায়, কত বেশি প্রোডাক্টিভ এফিসিয়েন্সি বাড়ানো যায়, আমরা আন্তর্জাতিক মানের সাথে কম্পিটিটিভনেসটা বাড়ুক, কোয়ালিটিটা ডেভেলপ করুক। এসব করার জন্যই কিন্তু আমরা এই C4 যে কাজ করে চলেছে, এবং আমরা খুবই আশাবাদী। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক DSX 15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4085-তে। মোট লেনদেন হয়েছে 252 কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 37টির দর, আর অপরিবর্তিত রয়েছে 179টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো IDLC অ্যাসেট ম্যানেজমেন্টের। DSEX আজকে 15 পয়েন্ট গেইন করে এসে ক্লোজ করে 4085 পয়েন্টে। DSEX গেইন করে only 4 পয়েন্টস এবং DS30 গেইন করে 7 পয়েন্টস। বছরের শুরু থেকে দেখলে আজকে পর্যন্ত মার্কেটের YTD রিটার্নস ইজ নেগেটিভ 8.2%, এবং আজকে সারাদিনে টাকার লেনদেন হয় 250 কোটি টাকা। সবচেয়ে বেশি লেনদেন হয় ফার্মা সেক্টর, which is 20% of the total turnover. Non-life insurance হয় second highest, which was 17% of the total turnover, and fuel and power হয় 13%. এই তিনটা সেক্টর জুড়ে 50% of the turnover took place basically. Our sector returns has remained minimal across all sectors today. সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টরগুলোর মধ্যে রিটার্নস জেনারেটেড হয় NBFI sector, which was 1.1%. Bank, pharma and fuel and power sector 0.4% returns generated হয়. Textile, telco and food and allied 0.3 থেকে 0.2%, এবং engineering sector only 0.1%. করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে প্রাথমিক সাফল্য পেয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারে। এছাড়া ভাইরাসটি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে এটি প্রস্তুতের দায়িত্ব দেওয়া হচ্ছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে। এমন খবরে উত্থান হয়েছে ভারতের পুঁজিবাজারেও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে সোমবার সবচেয়ে বড় স্বস্তির খবর ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকার প্রাথমিক সফলতা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বহুজাতিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিরোধক ভ্যাকসিনটির ডাবল ডোজ প্রয়োগে মানবদেহে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া গেছে, পৌঁছে গেছে পরীক্ষামূলক প্রয়োগের চূড়ান্ত ধাপে। তাদের এই অগ্রগতিকে সাধুবাদ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। AZD1222 নামের ভ্যাকসিনটির এমন সফলতায় ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক পুঁজিবাজারে। রেকর্ড উত্থান হয়েছে যুক্তরাষ্ট্রের নাসডাক কম্পোজিটে, উত্থান হয়েছে প্রায় 2.5%। এছাড়া বৃদ্ধি পেয়েছে ডাও জোন্স এবং S&P 500 সূচকও। চূড়ান্ত পর্যায়ের সফলতা আসলে অক্সফোর্ডের ভ্যাকসিনটি তৈরি হবে ভারতে, তৈরি করবে দেশটির সিরাম ইনস্টিটিউট। বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট প্রথম পর্যায়ে 200 কোটি ডোজ তৈরির পরিকল্পনা করছে। এর মধ্যে 10 কোটি ডোজ ভ্যাকসিনের আগাম অর্ডার দিয়ে রেখেছে যুক্তরাজ্য। এমন খবরে উত্থান হয়েছে ভারতের পুঁজিবাজারেও। দেশটির সেন্সেক্স বেড়েছে প্রায় 1/2 মতো। In Indian markets, what we are saying is the impact of global markets as well as the impact of what global agencies say they are.
অক্সফোর্ডের ভ্যাকসিনটির পাশাপাশি চীনের তৈরি একটি ভ্যাকসিনও মানবদেহে প্রয়োগে ইতিবাচক ফল দিয়েছে। এছাড়া বিশ্বজুড়ে আরও 21টি করোনা প্রতিরোধক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, আর প্রাথমিক স্তরে আছে আরও প্রায় 140টি ভ্যাকসিন। তবে শেষ পর্যন্ত ভ্যাকসিনগুলো চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ না হলে বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব অর্থনীতি। ইতিমধ্যে ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে 18 মাসের মধ্যে স্বর্ণের দাম আউন্স প্রতি $3000 পৌঁছাবে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।